শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে আবাসন খাতে। রাজধানীতে শনিবার শেষ হওয়ার 4 দিনের আবাসন মেলায় 304 কোটি টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় 100 কোটি টাকা কম। 2024 সালে রিহ্যাব মেলায় বিক্রির পরিমাণ ছিল 403 কোটি 12 লাখ টাকা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করে। শনিবার ছিল মেলার শেষ দিন। এক বিজ্ঞপ্তিতে রিহ্যাব জানিয়েছে, এবারের মেলায় 172 কোটি টাকার ফ্ল্যাট, 74 কোটি টাকার প্লট এবং 58 কোটি 11 লাখ টাকার বাণিজ্যিক স্পেস বুকিং কিংবা বিক্রি হয়েছে। এছাড়া প্রায় 778 কোটি টাকার ব্যাংক কমিটমেন্ট এসেছে। তবে দেশের সার্বিক পরিস্থিতির কারণে এবছর মেলায় ক্রেতা এবং দর্শনার্থী উপস্থিতি এবং বিক্রি বুকিং তুলনামূলক কম হয়েছে। দর্শক, আবাসন খাতের এই মন্দা বা যে রিহ্যাব ফেয়ারের মতো একটি মেলায় বিক্রি প্রায় 100 কোটি টাকা বিক্রি কমেছে, এটি আসলে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিরই আসলে একটি যে মানে অর্থনৈতিক মন্দার যে প্রভাব সেটিরই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আবাসন খাতে। এই আবাসন খাতের মেলার যে গত 4 দিনের মেলা আসলে কেমন সাড়া পেয়েছে এবং এই মেলা থেকে আবাসন ব্যবসায়ীরা আসলে কি মেসেজ পাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। জনাব আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। শুরুতেই জানতে চাইবো যে রিহ্যাব মেলা, যেটি আমরা এরই মধ্যে জেনেছি যে বিক্রি বা বুকিং যেটি হয়ে থাকে মেলায়, আমরা দেখেছি 304 কোটি টাকার বুকিং হয়েছে বা বিক্রি হয়েছে, যেটি গত বছরের চেয়ে 100 কোটি টাকা কম। এই কম হওয়ার পেছনে কারণ কি শুধুমাত্র অর্থনৈতিক এই মন্দা পরিস্থিতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি যেটি বলতে চাই সেটি হলো যে শুধু অর্থনৈতিক মন্দা একটি বড় কারণ এটা রয়েছে, পাশাপাশি আমরা সবাই দেশবাসী অবগত যে আমাদের ফেয়ার উদ্বোধন হয়েছিল 24 ডিসেম্বর। 25 ডিসেম্বর জনাব তারেক রহমানের দেশে ফেরার কারণে বাংলাদেশের একটি গোষ্ঠী, তারা সবাই সেদিন ওইদিকে ব্যস্ত ছিলেন। থাকার কারণে ওই দিন আমাদের মেলায় উল্লেখযোগ্য তেমন কোনো দর্শনার্থী আসেন নাই, এটি একটি কারণ। সঙ্গে রয়েছে সত্য প্রবাহ চলছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবার কারণে অধিকাংশ পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে, নানা দাদার বাড়িতে বেড়াতে গিয়েছে। সঙ্গত কারণে এবার আমাদের 24 তারিখ উদ্বোধন হলেও 25 তারিখ আমাদের দর্শনার্থী ছিল খুবই কম। 26 তারিখ অর্থাৎ শুক্রবার দুপুরের পরে, জুম্মার পরে প্রচুর দর্শনার্থী এসেছেন এবং গতকাল মেলা শেষ দিনে মানে অস্বাভাবিক, মানে একেবারে বলবো আনবিলিভেবল দর্শনার্থী আমাদের ফেয়ারে এসেছেন। আর তবে এই কথা সত্য যে আমি যদি আমার কোম্পানির কথা বিবেচনা করি, গত ফেয়ারে আমি 3টি ফ্ল্যাট বিক্রি করেছিলাম, এবার মাত্র একটি কমার্শিয়াল স্পেস আমার বুকিং হয়েছে। সেই তুলনায় কিছুটা আপনার বিক্রি কম হচ্ছে, এটি সঠিক। তবে এটি অর্থনৈতিক কারণ রয়েছে। তাছাড়া সাধারণ মানুষ যাদের বাজেট মূলত 1 কোটি থেকে 1 কোটি 20-30 লাখ টাকার মধ্যে, এই প্রাইসে আমাদের যারা ঢাকার প্রাণকেন্দ্রে যারা আমরা ব্যবসা করছি তাদের পক্ষে ফ্ল্যাট দেওয়া আসলে সম্ভব না হওয়ার কারণে আমরা এখন বিকল্প চিন্তা করছি। বিকল্প চিন্তা মিনস ঢাকার অদূরে আমরা 1 ঘন্টা বা 40 মিনিটের মধ্যে ঢাকা সিটিতে আসতে পারি, সেই রকম জায়গায় আমরা আগামীতে পরিকল্পনা করছি কিভাবে সাধারণ ক্রেতাদেরকে আমরা 50 থেকে 70-80 লক্ষ টাকার মধ্যে 900 থেকে 1200 বা 1250 বর্গ ফুটের একটি ফ্ল্যাট দেওয়া যায়, সেই চিন্তাটা আমরা করছি। আবারও ফিরবো আমরা একটু। এই মুহূর্তে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সংবাদ সম্মেলন চলছে রাজধানীর গুলশান ক্লাবে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ফ্যাসিলিটিজে শর্ত পূরণ করতে পারবেন, এগুলো কিন্তু ভেবে দেখার সময়। আমরা অলরেডি আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে বেশি পৌঁছেছি। আজকে টুইস্টেজ জিএসপিতে আমরা ভ্যালুয়েশন করতে পারবো না। আমেরিকান যে একটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো ওনাদের,
সেখানে ওনারা বলে দিয়েছিলেন যে ওনাদের তুলা এনে সুতা ইম্পোর্ট করলে তারা আমাদের 20% যেই আমরা পাচ্ছি ট্যারিফ পাচ্ছি, ওখানে আমরা একটা রুমে রেয়াত পাবো। এটা কখন সম্ভব? যদি তুলা থেকে সুতা বানিয়ে দিতে পারি, তা তুলাই থেকে তো সুতা বানানোর সব পথই বন্ধ হয়ে যেতেছে। সো ওই সুযোগে আমাদের মিস হচ্ছে। ইন্ডিয়ান সুতা ইম্পোর্ট করে সেই কাপড় সুতা দিয়ে কাপড় বানিয়ে আপনি যদি আমেরিকা এক্সপোর্ট করেন, আপনার উপর যে কাউন্টার আরো লেভি পড়বে না, এই গ্যারান্টি আপনাকে কে দিবে? এটা কি আমরা ভেবে দেখছি এরকম কিছু হতে পারে? এই আগ্রাসনের মাত্র শুরু। এটার পরিণতি যে কত ভয়াবহ, আজকে থেকে 3 মাস পরে আপনারা যখন স্ট্যাটিস্টিক্স নেবেন বাংলাদেশে কয়জন মিল চালাচ্ছেন, কয়জন বন্ধ করে আছেন, তখন আপনাদের এটা সম্পূর্ণভাবে আপনাদের কাছে পরিষ্কারভাবে প্রতীয়মান হবে। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের এই মুহূর্তে আমরা যা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যায়। ইন্ডিয়ার এক্সপোর্ট বাস্কেটে 44% of their yarn exported to Bangladesh. Bangladesh is the single largest exporter of Indian yarn in the world. 44% এর পরের ফিগারটা হলো 21%, কম্বোডিয়া। চীনে মাত্র 6% যায়, ইজিপ্টে 5.5% যায়, ইন্দোনেশিয়া সেফগার্ড ডিউটি দিয়ে দিয়েছে ইন্ডিয়ান সুতার উপর কিছুদিন আগে। তা পাশের দেশগুলো যা করছে, যা দেখাচ্ছে, আর আমরা সবকিছু আপনাদের সামনে পরিষ্কারভাবে আয়নার মতো তুলে ধরছি, এখন আমরা কেউ কিছু করব না, বুঝবো না, দেখবো না, দেখেও না বুঝার ভান করব, তাহলে আমাদের মনে হয় এটা হলো গলা টিপে মেরে ফেলার সামিল। আমরাই তো আমাদের ক্ষতি সবচেয়ে বেশি করছি। কেউ যদি রিয়েক্টিভ আমি হলাম না, আমি প্রোয়েক্টিভও হলাম না, আমি বসে থাকলাম, তাহলে আসলে বললাম সারাদিন সংবাদ সম্মেলন করলাম, কিন্তু এটার কোনো ফল আমরা পাবো না। আমার মনে হয় একই কথা বারবার বলে লাভ নেই। এই মুহূর্তে অতি সত্বর এই সেক্টরকে বাঁচাতে হলে সেফগার্ড ডিউটি, আমাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা, বিদ্যুৎ এবং গ্যাস, এখন ভুলেই যাচ্ছে বিদ্যুৎ গ্যাস অবারিত থাকবে 6 মাস পরে, কারণ বিদ্যুৎ গ্যাস যারা ইউজ করবে তারাই তো থাকবে না। তার বিদ্যুৎ গ্যাসের সমস্যা মনে হয় অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে এই দেশে। একদিকে ভালো হচ্ছে, কলকারখানা বন্ধ হলে বিদ্যুৎ গ্যাসের সমস্যার সমাধান অটোমেটিক্যালি হবে। আমার মনে একদিকে সুখের খবর যে তখন অবারিত বিদ্যুৎ গ্যাস থাকবে। হ্যাঁ, বন্ড রেস্ট্রিকশন, যে আমাদের যে সুতাগুলোতে আমরা সক্ষমতা আছে সেই কাউন্টের সুতাগুলো আমাদের দেশ থেকে আমরা না নিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে নিচ্ছি। দেশের ইন্ডাস্ট্রিতে সেফগার্ডও নাই, দেশের ইন্ডাস্ট্রির জন্য কোনো প্রোটেকশনও নাই। অবিলম্বে আমাদের বন্ডে রেস্ট্রিকশনটা আনতে হবে। একটি সার্টেন কাউন্ট, যে কাউন্টের সুতা বাংলাদেশের মিলগুলোতে ডিমান্ড ফুলফিল করার জন্য আমাদের যে ক্যাপাসিটি আছে, উদ্বৃত্ত পড়ে আছে, সেখান থেকে আমরা ইউজ করতে পারছি না। এই পলিসি সাপোর্ট দেওয়ার সময় এখন আসছে। এই পলিসি সাপোর্ট যদি না দিই, তাহলে একই কথা বারবার বলছি, আমরা হয়তো আর বেঁচে থাকতে পারবো না। আমার যাই হোক, আমি মনে হয় মোটামুটি সবগুলো পয়েন্টই বলতে পেরেছি। এই অর্থনৈতিক আগ্রাসনের ভিতর থেকে বের হতে হলে আমাদেরকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিজিএম এর সাবেক পরিচালক, এবং তিনি বলছিলেন যে বাংলাদেশের টেক্সটাইল খাতের এবং সুতা এবং তুলার আমদানির ক্ষেত্রে নানান ধরনের জটিলতা রয়েছে, এবং প্রতিবেশী দেশের কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সে বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে রিহেভের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক আছেন। জনাব আব্দুর রাজ্জাক, আপনি যেটি বলছিলেন যে রিহেভ ফেয়ারে সময়টা আসলে খুব খারাপ সময়, মানে মেলার যে সময়টা, সেই সময়টা আসলে সঠিক ছিল না, আপনি যেটা বলতে চাচ্ছেন। কিন্তু এই সময়টাতে যে আসলে স্কুল কলেজ বন্ধ থাকবে, মানুষ একটি ছুটির আমেজে থাকবে, এই বিষয়গুলো কি রিহেভের জানা ছিল না? মানে এটা তো একটি অনেক প্রি ডিসাইডেড একটা সিদ্ধান্ত থেকে এটি করা হয়েছে। সময়টা এমন সময়ে কেন করা হলো? সেইটি কি মানে আরেকটু মানে এমন সময় করা যেত কিনা যখন মানুষের অনেক বেশি ঢাকা শহরে থাকবে, যে সময়টাতে আপনাদের উপস্থিতির পরিমাণটা বেশি হবে, সে জায়গায় সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে কি একটু ভুল হয়েছে? না, আমাদের সময়সীমা নির্ধারণে ভুল হয়নি। আমরা অ্যাকচুয়ালি রিহ্যাব ফেয়ার শুরু থেকে
এ পর্যন্ত আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহতেই ফেয়ারটি করি। এটি আমাদের দীর্ঘদিনের একটি প্র্যাকটিস। বাট আমাদের এই ভ্যানুটা যেহেতু অনেক বড় ভ্যানু, আমাদের 3 মাস 4 মাস আগে বুকিং দিতে হয়। সেই বুকিং দিয়ে আমাদের তারিখটা নির্ধারণ করা হয়েছিল। বাট জনাব তারেক রহমান যে 25 তারিখে ফিরবেন, এটি কিন্তু আমাদের যখন আমরা হল বুকিং করি তখন আমাদের জানা ছিল না। উনি আমাদের দেশে যখন আসছেন, উনি 25 তারিখে দেশে ফিরলেন, তখন সঙ্গত কারণেই বাংলাদেশের মানুষ, উৎসুক মানুষ সবাই সেই দিন জনাব তারেক রহমানকে গ্রহণ করবার জন্য, স্বাগতম জানানোর জন্য সবাই আমরা ওই দিকে ছিলাম। সেই দিন অ্যাকচুয়ালি আমাদের মেলায় উল্লেখযোগ্য দর্শনার্থী আসে নাই। এটি হলো বাস্তবতা। এটি অ্যাকচুয়ালি আমার বা আমাদের রিহাবের বা না, সেটি কারোই কিছু আমি 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 সেটাই বলছি, সেটি একটা আকস্মিক ঘটনা, কিন্তু এই যে এই সময়টাতে যেহেতু একটা ছুটির আমেজ থাকে, সবাই আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, সেটি একটি নিশ্চয়ই মনে রাখার মানে চিন্তা করার বিষয় ছিল। আমি পরের প্রসঙ্গে যেটি আসতে চাই যে রিহ্যাবের যে এখন পর্যন্ত যেই পরিস্থিতি, মানে আবাসন খাতের যে পরিস্থিতি, এটি সহসা কি ঘুরে দাঁড়াবে বলে আপনার কাছে মনে হয়? যে কারণ এখনো যে একটা অর্থনৈতিক অনিশ্চয়তা আছে, রাজনৈতিক অনিশ্চয়তা আছে, সবকিছু মিলিয়ে সামনের দিনের এটির ভবিষ্যৎ কি দেখেন আবাসন খাতের? আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ। আপনাকে মনে রাখতে হবে, আজকে যে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে, সেই শিশুটির 20 বছর পরে একটি ঘর লাগবে। ঘরটি ছোট না বড় সেটি হলো পরের ইস্যু। সেই বাস্তবতা থেকে আমরা যে জটিলতাগুলো ফেস করছি, নাম্বার ওয়ান, ঢাকা সিটিতে জমির মূল্য যে হারে বেড়ে গেছে, এটি একটি অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে। নির্মাণ শ্রমিকের মূল্য, আপনার 2015 সালে যে নির্মাণ শ্রমিকের সহকারীর মজুরি ছিল 300 টাকা, একজন মিস্ত্রির মজুরি ছিল 500 টাকা, বর্তমানে একজন সহকারীর মজুরি 1000 টাকা, একজন দক্ষ মিস্ত্রির মজুরি 1500 টাকা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নির্মাণ কনস্ট্রাকশন ব্যয় মজুরি, যেটা আপনার 15 সালে যেটা 300 টাকা ছিল পার স্কোয়ার ফিট, যেটা এখন মনে করেন 500 টাকা বা 600 টাকা হয়েছে। তার মানে মূল্য বেড়ে যাচ্ছে। আমি একজন ডেভেলপার, যখন আমার মজুরি 500 টাকা যাচ্ছে কনস্ট্রাকশন ব্যয়, আমি ল্যান্ড ওনারের 50% করে দিচ্ছি, মানে আমার হয়ে যাচ্ছে 1000 টাকা। জমির মূল্য বৃদ্ধি, সবকিছু মিলিয়ে আমাদের মূল্যটা কিছুটা বৃদ্ধি হয়েছে। এখন তারপরে আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনার হয়তো জমানো দুইজনা, আপনার হাজবেন্ড ওয়াইফ চাকরি করে 50 লক্ষ টাকা জমিয়েছেন, এটি আমাকে দিলেন, আর বাকি 70 লক্ষ টাকা বা 80 লক্ষ টাকা আপনার ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকের কিস্তি পরিশোধ করবেন। বাট আনফর্চুনেটলি ব্যাংক সুদের হার বর্তমান বাংলাদেশে 14 থেকে কোন কোন ব্যাংকে 16% পর্যন্ত। এই যে অস্বাভাবিক ব্যাংক ঋণ বা সুদের হার, এই সুদের হার দিয়ে একজন স্বল্প বেতনভুক্ত বা সাধারণ মানুষ কি করে ব্যাংক সুদ পরিশোধ করবেন, এটি আমার মাথায় ঢোকে না। আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করব, বিশেষ করে যারা মানুষকে, সব মানুষের যদি আবাসন ব্যবস্থা করতে হয়, সুযোগ সৃষ্টি করে দিতে হয়, ডেফিনেটলি আবাসন খাতে, আমি ব্যবসায়ীদের কথা বলছি না, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন, তাদের ক্ষেত্রে ঋণের পরিমাণটা যদি সিঙ্গেল ডিজিট অর্থাৎ বিলো 10-এ আনা যায়, তাহলে দেখবেন যে এই আপনার সেক্টরটি চাঙ্গা হবে। আপনার গাথার্থে আরো জানাতে চাই যে আমি একটু আগে দেখলাম যে একটা সংবাদ সম্মেলন হলো। ডেফিনেটলি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বাঁচাতে গেলে এই দেশের 200-250 লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বেঁচে যাবে। এই দেশের কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের, শুধু রিহাবে আমাদের 50 লক্ষ মানুষের কর্মসংস্থান আছে। এটি বিভিন্ন ইন্ডাস্ট্রি বিবেচনা করলে কোটি মানুষের কর্মসংস্থান। সেই মানুষগুলো যদি কর্মহীন হয়ে পড়ে, তাহলে আপনি কোথায় যাবেন? সো আমি বলবো সরকারকে, আপনার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আপনাদের সুদ হার কমাতে হবে, আমাদেরকে জমির ব্যবস্থা করে দিতে হবে। শহরতলিতে আপনারা ডেভেলপারদেরকে জমির ব্যবস্থা করে দিন। জমির ব্যবস্থা করে দিলে, জমির মূল্য যদি থাকে, তাহলে তো আমরা 4000-4500 টাকা পার স্কোয়ার ফিট ফ্ল্যাট দিতে পারি। কেন আমাদের 10,000 টাকা ফ্ল্যাট বিক্রি করতে হবে? যখন আমি 4000-4500 টাকা ফ্ল্যাট বিক্রি করবো, আপনি 1500 বর্গ ফুটের একটা ফ্ল্যাট যদি আপনি 4.5 মানে 50 লক্ষ বা 60 লক্ষ টাকাতে পান, তাহলে এই সেক্টরটি চাঙ্গা হবে এবং দেশের লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপমেন্ট করবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যতক্ষণ পর্যন্ত জমির মূল্য কমাতে পারবো না, নির্মাণ শ্রমিকের মূল্য কমাতে পারবো না, এবং আপনার মাথা গোঁজার ঠাই আমরা কি করে করে দিতে পারবো, আমি এটা আমার মাথায় ঢুকে না। রিহাব চেষ্টা করছে ফার কিছুটা
সংশোধন হয়েছে, কিন্তু এটিও আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। এটি আরো নির্বাচিত সরকার এবং আমাদের রিহ্যাব নির্বাচন আছে, নির্বাচনের পরে নতুন কমিটি এবং নির্বাচিত সরকার মিলে এটা আলোচনা করে আশা করি ভালো একটা অবস্থানে আমরা যেতে পারবো। জি, আমরা সেটা আশা করছি। জনাব আব্দুর রাজ্জাক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আলোচনা করছিলাম আবাসন খাতের নানান সমস্যা নিয়ে। যুক্ত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। 2025-26 অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। ফলে ব্যক্তি করদাতা জরিমানা ছাড়া আগামী 31 জানুয়ারি 2026 পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়ানো হয়েছিল। রোববার জারি করা এক বিশেষ আদেশে কর কর্তৃপক্ষ জানিয়েছে 2025-26 করবর্ষের আয়কর রিটার্ন আগামী 31 জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল 30 ডিসেম্বর, যেটি এর আগে নভেম্বর থেকে 1 মাস বাড়ানো হয়েছিল। এনবিআর বলছে জনস্বার্থে এই সময়সীমা বাড়ানো হয়েছে। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে 30 নভেম্বর, কিন্তু এবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করলো। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে সময় হলো একটি বিরতির। ফিরবো শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের খবরাখবর সহ অন্যান্য খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতে চাই অর্থনীতির নানা বিষয় নিয়ে। আপনার সাথে আলোচনা শুরু করার আগে আমরা প্রতিদিনকার মতো দেখতে চাই আজকের পত্রিকার প্রধান যে বাণিজ্য শিরোনামগুলো আমরা একটু দেখতে চাই। শুরুতে আমার হাতে যে সংবাদটি রয়েছে, সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে। এটি আজকের দিনের একটি খবর। একেবারেই সকাল থেকে পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তারই একটি খবর আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন করেছে পরের সংবাদটি দৈনিক সমকাল। তারা বলছে যে 5% টোল মাসুল বাড়ছে সব স্থল বন্দরে। আমরা এর আগে দেখেছি যে চট্টগ্রাম বন্দরে মাসুল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল, পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও এখন আবারও স্থল বন্দরগুলোতে মাসুল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরের সংবাদটি আমরা দেখতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তারা শিরোনাম করেছে বিদেশি ঋণে স্থানীয় সরকার প্রকল্প, দশকের পর দশকেও নেই কাঙ্ক্ষিত সুফল, বাড়ছে ঋণের বোঝা। এইটি নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে, কারণ বিদেশি ঋণের উপর বাংলাদেশের যেই নির্ভরতা সেটি কিন্তু বেড়েছে গত সরকারের আমলে, এবং সেটি যে পরিমাণ বিদেশি ঋণ এই মুহূর্তে আমাদের উপর চাপিয়ে দেওয়া আছে সেটি শোধ করা একটি বড় চ্যালেঞ্জের বিষয় বাংলাদেশের জন্য। পরের সংবাদটি দেখতে চাই। শেয়ার বিচের শিরোনাম, পুঁজিবাজারের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর তলানিতে। এটি আসলে গত পুরো 2 মাস ধরে এই অবস্থা চলছে। গত সপ্তাহে আসলে একেবারেই লেনদেন কিন্তু নেতিবাচক ধারায় লেনদেন চলেছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেইটির কারণেই পুঁজিবাজারের শেয়ার দরের বড় ধরনের পতন হয়েছে। সেই সংবাদটি করেছে শেয়ার বিচ। পরের সংবাদটি আমরা যদি দেখি দৈনিক কালের কণ্ঠ, তারা বলছে যে ক্যাশলেস অর্থনীতিতে ঝুঁকছে দেশ। এটি একটি ভালো খবর, যদিও এখনও ক্যাশলেস হওয়ার পথে নানান ধরনের বাধা রয়েছে, বিশেষ করে কার্ডের পেমেন্টের ক্ষেত্রে বা বিকাশে বা মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিস MFS এর পেমেন্টের ক্ষেত্রে এখনও বাড়তি খরচ গুনতে হয় দেখে অনেকেই আসলে পেমেন্ট করতে চান না, ক্যাশেই লেনদেনই করতে চান। সেই বিষয়টা উঠে এসেছে এই সংবাদে। আমরা আলোচনা করতে চাই জনাব মাহফুজ কবির, আপনার কাছে যাইতে চাই যেটি নিয়ে, সেটি হচ্ছে যে বিদেশি ঋণে স্থানীয় সরকার প্রকল্প, দশকের পর দশকেও নেই কাঙ্ক্ষিত সুফল, বাড়ছে ঋণের বোঝা। TVS এর এই সংবাদটি দিয়েই আপনার কাছে যেতে চাই। বর্তমানে বা আমাদের যে বিদেশি ঋণের যেই প্রকল্পগুলো রয়েছে সেগুলোর এখনকার কি অবস্থায় আছে এবং এগুলো বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি তৈরি করছে? আসলে আমাদের অনেকগুলো উন্নয়ন প্রকল্প, বিশেষ করে মেগা প্রকল্প যেগুলো রয়েছে, তো সেগুলো বাস্তবায়ন হচ্ছে মূলত বিদেশি অর্থায়নে, এবং এখানে আমাদের যে বন্দর থেকে শুরু করে মানে যেমন আমাদের ডিপসি পোর্ট মাতারবাড়ি সেটি যেমন আছে, যেমন জ্বালানি বিদ্যুতের ক্ষেত্রে অনেকগুলো প্রকল্প আছে, এবং এটি ছাড়া যে সড়ক মহাসড়ক এবং একই সঙ্গে যে অন্যান্য যে যোগাযোগ অবকাঠামো
তো সেগুলোতে কিন্তু অনেকগুলো আমাদের এই যে বিদেশি অর্থায়নে এটা হচ্ছে, এবং আইসিটি সেক্টরেও কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে যে বিদেশি অর্থায়ন রয়েছে। তো তার মানে হলো যে আমাদের একদিকে যেমন এই যে মেগা প্রকল্পগুলো বা অবকাঠামো, এবং একই সঙ্গে আমাদের এই যে বিদ্যুৎ জ্বালানি সেখানে যে খাতগুলো আছে, তো সেটার মধ্যে আবার দেখা যাচ্ছে রিনিউয়েবল এনার্জিতে, তারপরে সোশ্যাল প্রোটেকশন, অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু যে ট্রেডিশনাল যে সমস্ত অবকাঠামো সেগুলোর বাইরেও কিন্তু আরো বেশি, যেমন পানি সরবরাহ, স্যানিটেশন, সেই জায়গাগুলোতেও কিন্তু অর্থায়ন আছে বিদেশি। তো এখন আমাদের যে ঋণের বোঝা যদি আমরা বলি, সেটাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 75 বিলিয়নের মতো আউটস্ট্যান্ডিং কিন্তু আছে আমাদের এই যে বিদেশি ঋণ সরকারি জায়গাতে, এবং বেসরকারি খাতও কিন্তু বিদেশি ঋণ নিচ্ছে। তো সব মিলিয়ে একটা বড় রকমের চাপ আছে আমাদের, এবং ঋণ পরিশোধ কিন্তু শুরু হয়ে যাবে খুব দ্রুত। মানে যে এখন আমরা শোধ করছি, কিন্তু পরিশোধের যে চাপ সেটি কিন্তু আমাদের এই যে এই বছর থেকেই আসলে শুরু হয়ে গেছে, এবং পরবর্তী বছরগুলোতে বাড়বে। মানে সব মিলিয়ে আসলে আমাদের অর্থনীতিতে হ্যাঁ প্রয়োজন আছে বিদেশি ঋণের। কিন্তু আমরা যেটা করেছি যে আমরা এই যে মেগা প্রকল্পের যে একটা নেশার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, তো সেটার কারণে আসলে এই বেশ চাপ তৈরি হয়েছে আমাদের এই বিদেশি ঋণের ক্ষেত্রে। আবার এখন যেটি হচ্ছে সেটা হলো যতটা পরিশোধ করছি তার চাইতে কম পাচ্ছি ঋণ। তো এই একটা ডাইকোটমির মধ্যে আমরা আছি, এবং এটি যে অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে সেটি কিন্তু আসলে মানে অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে এবং এখানে যে তখন আমরা যে সংবাদটি করা হচ্ছে, আমি একটু যদি পড়ি আপনাকে শোনাই, সেখানে হচ্ছে যে বেসিক্যালি স্থানীয় পর্যায়ে যেসব প্রকল্প, ছোট ছোট প্রকল্পের কথা বলা হচ্ছে, এবং সাম্প্রতিক সময়ে এক বৈঠকে ইআরডি, আপনি জানেন যে ইআরডির কর্মকর্তারা স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একাধিক প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন যে উচ্চ সুদের হার এবং অতীতে বিভিন্ন প্রকল্পের অকার্যকর ফলাফলের কথা উল্লেখ করে এসব প্রকল্প ধাপে ধাপে নতুন করে শুরু বা চলমান রাখার বিরোধিতা করেন। অর্থাৎ আগের যে অনেকগুলো প্রকল্পে বিদেশি ঋণে করা হয়েছে সেগুলোর অকার্যকর হওয়ার কারণে মানে এই প্রশ্নগুলো উঠেছে, এবং গত 25 বছরে ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে একের পর এক বিদেশি ঋণভিত্তিক প্রকল্প বাস্তবায়ন হলেও স্থানীয় সরকার ব্যবস্থার গভর্নেন্স এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতায় কাঙ্ক্ষিত মৌলিক উন্নয়ন হয়নি। এই বিষয়টা উল্লেখ করেছে। অর্থাৎ স্থানীয় পর্যায়ে অনেক প্রকল্প আছে যেগুলো বিদেশি ঋণে করা হচ্ছে, সেগুলো কেন কার্যকর হচ্ছে না? মানে এটার পেছনে কি কারণ? না, আসলে স্থানীয় সরকার যে বিভাগ, সেই বিভাগে অনেকগুলো প্রকল্প আছে যেগুলো জায়গা থেকে শুরু করে এশিয়া উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, এবং আরো অনেকগুলো মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এটি ছাড়া যে আজকাল যে এএফডি বা ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এটি ছাড়া এআইআইবি, এরকম বড় বড় যে সমস্ত সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক সংস্থা, তো বা দ্বিপক্ষীয় সংস্থা, তাদের এখান থেকে আমরা ঋণ নিচ্ছি। কিন্তু এই খাতটা এত বড়, এবং এখানে আসলে প্রভাবগুলো আসতে অনেক সময় লাগে। এখন যে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলো তো একটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব আছে, কিন্তু যে আসলে প্রতিবেদনের যে মূল ভাষা সেটি হলো যে স্থানীয় পর্যায়ের যে গভর্নেন্স এবং এই যে প্রজেক্টের যে গভর্নেন্স, এই দুটো জায়গাতে আসলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এটা কিন্তু আমাদের জন্য একটা দুর্ভাগ্য। তার কারণ এত এত অর্থ ব্যয় হচ্ছে, প্রকল্পগুলো হয়তো বাস্তবায়িত হচ্ছে, তো সেই জায়গাতে আসলে এই বিশেষ করে যে আমাদের যে লোকাল গভর্নেন্স, এই জায়গাতে আসলে উন্নতি করার জন্য এই জায়গাতে একটা সংস্কার দরকার ছিল, যেটা আমরা যে আমাদের যে সংস্কার কমিশন রয়েছে, তো সেখানে আমরা এই বিষয়টাকে উল্লেখ করেছি যে এখানে আরো বেশি ইম্প্যাক্ট নিয়ে আসার জন্য আসলে এখানে গভর্নেন্সটা খুব ইম্পর্টেন্ট। মানে এখানে জবাবদিহিতা লাগবে, এবং একই সঙ্গে শুধুমাত্র মন্ত্রণালয়ের বা বিভাগের জবাবদিহিতা নয়, বরং স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেগুলো আছে, সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ বা জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সবারই কিন্তু এখানে আসলে একটা জবাবদিহিতা দরকার। সেই জায়গাতে উন্নতি করতে পারলে আমি মনে করি যে প্রকল্পের যে কার্যকারিতা সেটা বাড়বে, এবং আসলে যে যে পরিমাণে অর্থ যে বরাদ্দ হচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে, সেই ক্ষেত্রে দুর্নীতি বা অপচয় সেই সুযোগটাও কমবে। জি অবশ্যই। আমরা যদি দেখি যে অর্থ বছরের প্রায় 6 মাস শেষ হতে চললো, কিন্তু যে এডিপি বাস্তবায়নের বেশ ধীরগতি আমরা দেখতে পাচ্ছি। আগামী যে 6 মাস আছে এর মধ্যে দেখা যাচ্ছে যে নির্বাচন রয়েছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের বিষয় রয়েছে। আগামী বছরটা অর্থাৎ চলতি অর্থ বছরের এই বাজেট বাস্তবায়নটা আসলে কতটা হতে পারে? আপনার কাছে কি মনে হয় যে এটি মানে অন্যান্য বছরের সাথে যে কি অনেক কম হবে, এরকম কি মনে হচ্ছে আপনার? না, এই ক্ষেত্রে আমাদের বাজেটের দুটো ভাগ আছে। একটা হলো যে আমাদের রিকারেন্ট বা যে রেভিনিউ বাজেট যেটি, হ্যাঁ, মানে অনুন্নয়ন বাজেট যেটি, তো সেটি বাস্তবায়ন হবে। এটা যেহেতু আমি উন্নয়ন বাজেটের কথা বলছি। হ্যাঁ, কিন্তু উন্নয়ন বাজারের ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে বাস্তবায়ন পুরোপুরি করা যাবে, এবং অনেকটাই ঘাটতি থাকবে এখানে। যে তার কারণ হলো যে এখানে
এমনিতেই সরকার একটা কন্ট্রাকশনারি যে মনিটারি পলিসি, তো সেটার কারণে কিন্তু আসলে এই যে দেশীয় উৎস থেকে যে অর্থায়ন উন্নয়ন বাজেটের জন্য, তো সেটার ক্ষেত্রে যে ঋণ সেটা কিন্তু কম এখন। তো এখন এটি ছাড়া রাজস্ব আদায় কম, আর বিদেশি যে অর্থায়ন সেই ক্ষেত্রে আমি যেটা আগে বলেছি যে আমরা যতটুকু শোধ করছি তার চাইতে কম পাচ্ছি আসলে ঋণ। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে আমাদের যে টার্গেট রয়েছে সেটা আসলে ফুলফিল হবে না, এবং এটি ছাড়াও বাস্তবায়নের ধীরগতিও আছে। এবং নতুন সরকার যখন আসবেন, আসার পরে তারা কিন্তু বুঝে নেবেন যে কি প্রকল্প আছে, সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে ঠিকাদারের হয়তো পরিবর্তন হবে, বা এগুলো অনেক কিন্তু জটিলতা আছে। সেটার কারণে আমার মনে হয় না যে এই যে বিদায়ী অর্থ বছর, তো সেখানকার যে এডিপি সেটার বাস্তবায়নটা যথাসময় হবে। সেক্ষেত্রে যে আগামী বাজেটটা কেমন, মানে নতুন সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ হবে মনে করেন? না, নতুন সরকার যেটা করবে সেটি হলো যে তারা তাদের যে এই যে সমস্ত সংস্কার বা তাদের যে অর্থনৈতিক দর্শন, বিনিয়োগ দর্শন, তো সেগুলো নিয়ে কিন্তু তারা আসবে এবং নতুন করে বাজেটটাকে ঢেলে সাজাবে। এই কারণে একটা সমস্যা হতে পারে, সেটা হলো যে চলমান অনেক প্রকল্প রয়েছে, তো সেগুলো আসলে কি অবস্থা দাঁড়াবে, বিশেষ করে মাঝারি এবং ছোট প্রকল্প। তো সেইগুলো একটা চিন্তার বিষয়, এবং সেই জায়গাতে আমার মনে হয় যে ডিসকন্টিনিউ হবে আসলে অনেকগুলো প্রকল্প, এবং নতুন করে আরো নতুন নতুন সমস্ত প্রকল্প আসবে। তবে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অর্থায়নের, তার কারণ বিদেশি অর্থায়নটা, বিশেষ করে যে এলজিসি গ্রাজুয়েশনের পরে আমরা কিন্তু সহজ শর্তে কম সুদে অর্থায়নটা পাবো না বিদেশি সংস্থাগুলোর থেকে। তো আর এটি ছাড়াও দেশের ভিতরে যে রাজস্ব আদায়, সেটাতে যদি আমরা গতি আনতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলেই আগামী যে সরকার, সেই সরকারের জন্য এই যে নতুন করে বাজেট নিয়ে চিন্তা ভাবনা করা বা সেগুলা তৈরি করা, বাস্তবায়ন করা, সেগুলো আসলে বড় একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম বাজেট বাস্তবায়নের নানা বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। চলে যাচ্ছি শেয়ার বাজারের খবরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব শেয়ার বাজারের লেনদেনের সবশেষ পরিস্থিতি। সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা লক্ষ্য করছি। প্রধান সূচক বিশেষ করে 7.5 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 4,891 পয়েন্টে। ডিএসসি সরিয়ে ইন্ডেক্স কমেছে ডিএস30, তাদের অবস্থান যথাক্রমে 1007 এবং 1876 পয়েন্ট। ডিএসসি সরিয়ে ইন্ডেক্স কমেছে 1.31 পয়েন্ট, ডিএস30 কমেছে 6.41 পয়েন্ট। এখন পর্যন্ত লেনদেনের পরিস্থিতি আমরা যদি দেখি, 271 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 203টির দাম বেড়েছে, কমেছে 97টির, এবং অপরিবর্তিত রয়েছে 91টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। শুরুতেই আমরা যদি দেখি মুদ্রার বিনিময় হার, মার্কিন ডলার দীর্ঘদিন ধরেই অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 122 থেকে 123 টাকায় বেচা কেনা হচ্ছে। ইউরোর কেনা দর 138 টাকা, বিক্রয় 143। পাউন্ডের কেনা হচ্ছে 159 টাকায়, 7 টাকা লাভে 166 টাকায় তারা বিক্রি করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 20 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট সোনা 2,27,000 টাকার উপরে উঠে গেছে এই মুহূর্তে, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। 21 ক্যারেটের দাম 2,17,534, 18 ক্যারেট 1,86,449 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,55,423 টাকায়। রূপার দাম যদি দেখি, 22 ক্যারেট রূপা 6,000 টাকা। রূপার দামও কিন্তু বেড়েছে সাম্প্রতিক সময়ে, আমরা দেখতে পাচ্ছি প্রতি গ্রাম 520 টাকা, প্রতি ভরি 6,065 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 5,774, 18 ক্যারেট 4,957 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,732 টাকায়। দর্শক, এরই সাথে আরও একটি বিরতির সময় হচ্ছে। দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবর নিয়ে একটু পরে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরও একবার। জানাচ্ছি জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। কুষ্টিয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতির টমেটো চাষ। এই পদ্ধতিতে টমেটো উৎপাদন করে সফলতা পেয়েছেন এখানকার কৃষক। মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা সহ কৃষকদের সব ধরনের সহায়তার করছে স্থানীয় কৃষি বিভাগ। মাহতাবউদ্দিন লালনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর গ্রামের তরুণ লিখন আলী। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রিধারী এই তরুণ মালচিং পদ্ধতিতে বাহুবলী জাতের টমেটো চাষ করছেন, পেয়েছেন সফলতাও।
5 বিঘা জমিতে 4 লক্ষ টাকা খরচ করে টমেটো চাষ করে 16 লাখ টাকা লাভের আশা এই কৃষি উদ্যোক্তার। ইউটিউব দেখে আমি এয়ার মালিক সিডের বাহুবলী টমেটো চাষে উদ্বুদ্ধ হয়েছি। আমি এবার 5 বিঘা জমি এয়ার মালিক সিডের বাহুবলী টমেটো লাগাইছি, যা আমার খরচ হয়েছে 4 লক্ষ টাকা। আমি এখন অবধি 70 মণ টমেটো বিক্রি করেছি। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক বালাইনাশক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে বাহুবলী জাতের টমেটো চাষ করে সফলতা পেয়েছেন অন্যান্য প্রান্তিক চাষিরা। 15 কাঠা জমি, তাতে আছে 60-65 হাজার টাকা খরচ। 60-65 হাজার খরচ, বেচা বিক্রি হয়তো বা 1-1.5 লাখ, 1,80,000 বেচা হবে, এরকম একটা টার্গেট। খরচ আমাদের হচ্ছে প্রথম পর্যায়ে করতে গেলে হচ্ছে 80,000 প্লাস হয়, আর যদি দ্বিতীয়বার করি 80-র নিচে আসে, 15,000 কষ্ট কমে যায়। কারণ কিছু বাঁশকটি সুতা পড়ে থাকে, ওইগুলো আবার ফের রিপেয়ারিং করে আমরা কাজ করি। আধুনিক প্রযুক্তির চাষে কাঙ্ক্ষিত ফলন ও সফলতা দেখে স্থানীয় অনেক কৃষক এই চাষে আগ্রহী হচ্ছেন। এইবার ছোট ভাই করলে দেখি যদি মোটামুটি ভালো হয় তো আগামীতে আমি করব। আগ্রহ আছে আমার সামনেবার যদি টমেটো চাষ করতে পারে। স্থানীয় কৃষি বিভাগ বলছে আগ্রহী কৃষকদের প্রশিক্ষণ, কারিগরি সহায়তা সহ মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা করছেন তারা। কৃষকদের আমরা যে কোনো সবজি, যেহেতু শীত মৌসুমে বা অন্য কোনো মৌসুমে শীতকালে যেন আগাম জাতটা আমরা তাদের যে পরামর্শ দিয়ে আগাম জাত করলে হয় কি, এইগুলো আছে কৃষক বেশি লাভবান হয়। আধুনিক পদ্ধতির এই চাষাবাদ স্থানীয় কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে বাজারে সবজির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবে বলে মনে করেন কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। 2030 সালের মধ্যে 15 লাখের বেশি ভিনদেশি কর্মী নেবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। এমন তথ্য উঠে এসেছে 2025 সালে প্রকাশিত এক বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষায়। বলা হচ্ছে, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারে চাকরির ধরন বদলালেও মধ্যপ্রাচ্যে বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা। ফলে সৌদি আরব এবং আমিরাতে আগামী কয়েক বছরে বিদেশি কর্মীদের জন্য তৈরি হচ্ছে কাজের বড় সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যখন বিশ্বজুড়ে চাকরি সংকোচনের আশঙ্কা তৈরি করছে, তখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে। বৈশ্বিক শ্রমশক্তি সমীক্ষার নতুন এক গবেষণা বলছে, এআই এর দ্রুত বিস্তার সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের শ্রমবাজারে আগামী কয়েক বছরে বিপুল কর্মীর চাহিদা তৈরি হবে। সমীক্ষা অনুযায়ী 2030 সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে মোট 15 লাখের বেশি অতিরিক্ত কর্মী প্রয়োজন হবে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা বা চাকরির ধরন বদলালেও উপসাগরীয় অঞ্চলে দক্ষ শ্রমিকের সামগ্রিক চাহিদা কমছে না। সৌদি আরবে ভিশন 2030 কর্মসূচির আওতায় নির্মাণ, অবকাঠামো, পর্যটন, উৎপাদন, লজিস্টিক্স ও নতুন অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক বিনিয়োগ শ্রমবাজারকে আরও প্রসারিত করছে। এআই এর উৎপাদনশীলতা বৃদ্ধি সত্ত্বেও দেশটিতে ভবিষ্যতে শ্রম ঘাটতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে আমিরাতে শ্রমশক্তি 2030 সালের মধ্যে 12.1% বাড়তে পারে, যা বিশ্বের দ্রুত বর্ধনশীল শ্রমবাজারগুলোর একটি। স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, আর্থিক সেবা খাতে কর্মীর চাহিদা বাড়ছে। গবেষণায় বলা হয়েছে, মূলত এআই পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করবে, তবে দক্ষতা, তত্ত্বাবধান ও সেবা নির্ভর কাজে মানব শ্রম অপরিহার্য থাকবে। ফলে দক্ষ ও প্রশিক্ষিত বিদেশি কর্মীদের জন্য উপসাগরীয় অঞ্চলে চাকরির সুযোগ আগামী কয়েক বছর অব্যাহত থাকবে। আসমাতুলি, নিউজ 24। মানুষের মতো আবেগ প্রকাশে সক্ষম এআই পণ্যের ব্যবসায় কঠোর নিয়ন্ত্রণ আনছে চীন। দেশটির সাইবার রেগুলেটর নতুন খসড়া নীতিমালায় জানিয়েছে, এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে পণ্যের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রয়টার্স জানিয়েছে, ভোক্তারা যেন এআই চ্যাটবটে আসক্ত না হন সেদিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে কোম্পানিগুলোকে। অ্যালগরিদম রিভিউ এবং ডেটা সুরক্ষার পাশাপাশি ব্যবহারকারীর মানসিক অবস্থার উপর তাদের নজর রাখতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা সহিংসতা ছড়ায় এমন কন্টেন্টের ক্ষেত্রে কঠোর রেড লাইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে এই খসড়ায়। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।